আচ্ছা, অপরাধ জগৎ আর মানুষের মনের এই ভয়ঙ্কর সংযোগস্থলটা নিয়ে ভাবলে কিন্তু শিউরে উঠতে হয়। আজকের এই বিশ্লেষণে আমরা এমন কিছু মানুষের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করব যাদের কার্যকলাপ শুনলে যে কেউ চমকে উঠবে। আমরা শুধু অপরাধগুলোর দিকেই তাকাবো না, বরং বিজ্ঞানের চোখে সেই অন্ধকার দিকটার পেছনের আসল কারণগুলো আজ উন্মোচন করব। শুরুতেই আসা যাক বেরেলি হত্যাকাণ্ডের কথায়। বিষয়টা কতটা জরুরি সেটা বোঝার জন্য একদম সাম্প্রতিক একটা ঘটনার দিকে তাকানো যাক। উত্তরপ্রদেশের বেরিলিতে সম্প্রতি কুলদীপ কুমার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভাবা যায় এই ব্যক্তি মধ্যবয়সী নারীদের টার্গেট করে পরপর ৬টা খুনের কথা স্বীকার করেছে। দিনের পর দিন নির্জন জঙ্গলে এই ঘটনাগুলো ঘটছিল। সিসিটিভি ফুটেজ, মোবাইল ডেটা অ্যানালিসিস আর পুলিশের ডিকয় বা ফাঁদ পাতার মতো অত্যন্ত নিবিড় তদন্তের পর অবশেষে তাকে ধরা সম্ভব হয়। এখন এই হারিম করা বাস্তবতা স্বাভাবিকভাবেই মানব মনস্তত্ত্বের সবচেয়ে অন্ধকার দিকটা নিয়ে একটা বড়সড় প্রশ্নের জন্ম দেয়। ঠিক কী কারণে একজন মানুষ বারবার খুন করতে বাধ্য হয়? মানে কি সেই তাড়না যে একজন সাধারণ চেহারার মানুষকে এমন ভয়ঙ্কর একটা পথে নিয়ে যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের বুঝতে হবে সিরিয়াল কিলার বা ধারাবাহিক খুনিদের মনস্তত্ত্ব। অপরাধ বিজ্ঞানের দিকে যদি আমরা তাকাই, দেখা যাবে এফবিআই কিন্তু সম্প্রতি সিরিয়াল কিলারের সংজ্ঞা একটা বেশ বড় পরিবর্তন এনেছে। আগে যেখানে বলা হতো অন্তত ৩টে খুনের কথা, এখন সেটা কমিয়ে ২টিতে আনা হয়েছে। কারণ বিশেষজ্ঞরা দেখেছেন যে যারা এই ধরনের অপরাধ করে তাদের সবার মধ্যেই একই রকম মানসিক বিকৃতি বা প্যাথোলজি কাজ করে। আলাদা সময়ে আলাদা জায়গায় ঘটলেও এই অপরাধগুলোর মধ্যে একটা নির্দিষ্ট মানসিক প্যাটার্ন থাকে। আর এই প্যাটার্নটা কিন্তু ছোটবেলা থেকেই তৈরি হতে পারে। শৈশবের মানসিক আঘাত এবং বেড়ে ওঠার সময়ের কিছু নির্দিষ্ট লক্ষণ ভবিষ্যতে অপরাধী হওয়ার ক্ষেত্র তৈরি করে। একে বলা হয় ম্যাকডোনাল্ড ট্রায়াড। লক্ষণগুলো শুনলে অবাক হতে হয়। আগুন জ্বালানোর প্রতি অসাধারণ আকর্ষণ, প্রাণীদের ওপর নির্যাতন করার মতো স্যাডিস্টিক মানসিকতা এবং ১২ বছর বয়সের পরেও বিছানা ভিজিয়ে ফেলা। এগুলো কিন্তু কোনো সাধারণ বিষয় নয়, বরং ভবিষ্যতের কোনো বড় বিপদের পরিষ্কার আগাম সংকেত। তবে অপরাধীদের উদ্দেশ্য সবসময় এক হয় না। মোটিভ এক এক রকম হতে পারে। কেউ হয়তো বিকৃত আনন্দ বা রোমাঞ্চ থেকে খুন করে, যাকে বলে হেডোনিস্টিক। আবার কেউ সম্পূর্ণ হিসাব নিকাশ করে অন্যের ওপর নিজের আধিপত্য বা কন্ট্রোল বিস্তারের ফ্যান্টাসি পূরণ করতে চায়। অন্যদিকে কেউ হয়তো দৃষ্টিভ্রম বা হ্যালোসিনেশন থেকে খুন করে। আবার কারো লক্ষ্যই থাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। এরপর আসা যাক অপরাধীদের আরেকটি গুরুত্বপূর্ণ শ্রেণীবিন্যাসে, সুসংগঠিত বনাম অগোছালো অপরাধী। এই দুই ধরনের অপরাধীর মধ্যে পার্থক্যটা আসলে আকাশ-পাতাল। একদিকে রয়েছে অত্যন্ত হিসেবি এবং সুসংগঠিত বা অর্গানাইজড অপরাধী, যারা নিখুঁতভাবে প্রমাণ মুছে ফেলে আর সামাজিকভাবেও বেশ স্বাভাবিক আচরণ করতে পারে। গবেষণায় দেখা যায় এদের গড় আইকিউ প্রায় ৯৮.৭। অন্যদিকে রয়েছে আবেগতাড়িত এবং অগোছালো অপরাধী, যারা হাতের কাছে যা পায় তা দিয়ে আক্রমণ করে আর প্রচুর প্রমাণ ফেলে রেখে যায়। এদের গড় আইকিউ তুলনামূলকভাবে বেশ কম, ৮৯-এর কাছাকাছি। এই বিশ্লেষণ তদন্তকারীদের ঠিক কোন ধরনের মানুষকে খুঁজতে হবে তার একটা খুব স্পষ্ট ধারণা দেয়। এবার এই পুরো বিষয়টা ভারতীয় প্রেক্ষাপটে একটু খতিয়ে দেখা যাক। অনেকেই হয়তো ভাবেন সিরিয়াল কিলার বোধহয় শুধু পশ্চিমা বিশ্বের একটা সমস্যা, কিন্তু দ্য ডেডলি ডাজন নামের বইটির একটা বিশ্লেষণ এই ভ্রান্ত ধারণাকে পুরোপুরি ভেঙে দেয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে ভৌগোলিক সীমানা নির্বিশেষে বিশ্বব্যাপী কার্যকর প্রোফাইলিং এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণের কতটা জরুরি প্রয়োজনীয়তা রয়েছে। ভারতের কুখ্যাত অপরাধীদের প্রোফাইলগুলো বিশ্লেষণ করলেই বোঝা যায় তাদের কাজের পেছনে কত বিচিত্র আর জটিল মনস্তাত্ত্বিক কারণ লুকিয়ে আছে। সাইকো শঙ্করের মতো স্যাডিস্টিক সাইকোপ্যাথ থেকে শুরু করে নিঠারি কিলার বা সায়ানাইড মোহনের মতো অত্যন্ত ধূর্ত এবং সুসংগঠিত সোশিওপ্যাথ, প্রত্যেকের মধ্যেই আলাদা ধরনের ব্যক্তিত্বের বিকার কাজ করেছে। এই বিষয়টা সত্যিই সাধারণ চিন্তার বাইরে। আইনি দিক থেকে বিচার করলে ২০২৩ সালের একটা ঘটনা এখানে বেশ তাৎপর্যপূর্ণ। এলাহাবাদ হাইকোর্ট নিঠারি হত্যা মামলায় সুরিন্দর খোলি এবং মানিন্দর সিং পান্ধেরকে খালাস করে দেয়। এটা আসলে আমাদের বিচার ব্যবস্থার একটা বড় সীমাবদ্ধতাকে নিরপেক্ষভাবে তুলে ধরে। যখন ফরেন্সিক প্রমাণের চেয়ে শুধুমাত্র স্বীকারোক্তির ওপর অতিরিক্ত নির্ভর করা হয়, তখন এই ধরনের জটিল অপরাধীদের আইনি প্রক্রিয়ায় সাজা নিশ্চিত করা কতটা কঠিন হয়ে দাঁড়ায়, এটা তারই প্রমাণ। আর ঠিক এখানেই চলে আসে প্রোফাইলিং ও ফরেনসিক সাইকোলজির গুরুত্ব। সময়ের সাথে সাথে কিভাবে এই পদ্ধতিগুলোর বিকাশ ঘটেছে সেটা বেশ ইন্টারেস্টিং। ১৯বিংশ শতাব্দীর শেষের দিকে সিজারের লোমব্রোসোর অনুমানভিত্তিক বিচার থেকে শুরু করে ৫০-এর দশকে হাওয়ার্ড টেটেনের সাইকোলজি প্রোফাইলিং এবং এরপর ৭০-এর দশকে এফবিআইয়ের আধুনিক বিহেভিয়ারাল সায়েন্স ইউনিট প্রতিষ্ঠার ইতিহাস সত্যিই চমকপ্রদ। অপরাধ বিজ্ঞান যে কতটা পথ পাড়ি দিয়েছে এটা তার একটা বড় প্রমাণ।
এই মানসিক বিকৃতিগুলো নিখুঁতভাবে বিশ্লেষণ করার জন্য গভীর একাডেমিক গবেষণার প্রয়োজন। মেডিকো লিগ্যাল আপডেটের মতো জার্নালে প্রকাশিত গবেষণাপত্রগুলো আধুনিক প্রোফাইলিংয়ের একটা শক্ত বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করে দেয়। এগুলো শুধু বইয়ের পাতায় থাকা কোনো তত্ত্ব নয়, বরং বাস্তব জীবনে অপরাধী ধরার অত্যন্ত শক্তিশালী কৌশল। অপরাধীকে খুঁজে বের করার জন্য এই বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিটা আসলে অপরিহার্য। অপরাধস্থলের নিখুঁত বিশ্লেষণ, ভুক্তভোগীর ইতিহাস বা ভিক্টিমোলজি, আর সবশেষে অপরাধীর আচরণের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, এই তিনটি ধাপ একসঙ্গে অনুসরণ করেই তদন্তকারীরা সন্দেহভাজনদের তালিকা ছোট করতে পারেন, আর এভাবেই সম্ভাব্য নতুন হত্যাকাণ্ড প্রতিহত করা সম্ভব হয়। তো এই পুরো আলোচনার পর একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের বিচার ব্যবস্থাকে কিভাবে শুধু শাস্তি দেওয়ার গণ্ডি পেরিয়ে একজন ধারাবাহিক খুনি তৈরি হওয়ার পেছনের মনস্তত্ত্ব বুঝতে আর সেটা প্রতিরোধ করতে বিবর্তিত হতে হবে। আইনের কঠোরতার সাথে মনস্তত্ত্বের এই গভীর অন্তর্দৃষ্টির সমন্বয় সাধন করা শুধু কোনো তাত্ত্বিক বিষয় নয়, বরং বৃহত্তর জননিরাপত্তা নিশ্চিত করার জন্য এটা এখন একটা চূড়ান্ত প্রয়োজনীয়তা। কি মনে হয়, এই পরিবর্তনের জন্য আমরা কি সত্যি প্রস্তুত?